আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে চলে আসলাম, আমি আসলে সেদিন মানে গত ব্লগে বলেছিলাম যে আমি একটু দেশের বাইরে যাব, সেজন্যই প্রিপারেশন নিচ্ছিলাম। তো আমি এবার আসলে তেমন ঘুরতে যাওয়া বললে ভুল হবে। আমি আমার হাজব্যান্ড আমরা অ্যাকচুয়ালি ট্রিটমেন্টের পারপাসে একটু দেশের বাইরে গিয়েছিলাম, থাইল্যান্ডে। তো সেটা নিয়ে আজকের আমার এই ব্লগ, কীভাবে ঘুরলাম কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমার যাওয়ার দিন আর কি, আমি যেদিন যাচ্ছিলাম। তো আমি এয়ারপোর্টে গিয়েছি, এয়ারপোর্টে গিয়ে ওয়েট করছিলাম চেক ইনের জন্য। চেক ইন করার পরে আসলে লাউঞ্জে বসেছিলাম। লাউঞ্জে বসার পরে খাওয়া দাওয়া করলাম, যেহেতু বাসা থেকে ব্রেকফাস্ট ওরকম করে বের হয়নি, তো এই জন্যই লাউঞ্জে গিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরেই বোর্ডিং সেরে নিয়ে আমরা প্লেনে উঠে যাই। আর আমার টেক অফ বা অন্য সময় আসলে এরকম ভিডিও নেওয়ার কথা মনে ছিল না। আর ওয়ান থিং, আমি যেহেতু ট্রিটমেন্টের পারপাসে ছিলাম, তাই আমার মুডটাও আসলে ওরকম ভালো ছিল না, যার কারণে সব জায়গার ক্লিপসগুলো ওইভাবে নিইনি। তবে যতটুকু পেরেছি নিয়েছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমি করে তারপরে দেখা যাবে যে আজকে যেতে যেতে আমার সন্ধ্যা হয়ে যাবে, অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল। এটা আসলে থাইল্যান্ডে এটা মানে যখন ভিডিও করছি সাথে সাথেই আপলোড না আর কি, শ্যুট করা হয়েছে সেটা বোঝাতে যাচ্ছি। তো যাই হোক, তারপরে ল্যান্ড করে ওটির ইমিগ্রেশন ক্রস করে তারপরে একটা ট্যাক্সি নিয়ে আমরা, আমাদের জন্য আগে থেকে রেডি করা ছিল, ওটা নিয়ে আমরা আমাদের হোটেলে চলে যাই। তো হোটেলে গিয়ে আসলে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট, তো হোটেলে যেতে যেতে বেশ কিছুটা সময় লেগে যাবে। এরপরে আমি আসলে যেটা করেছি যে আমি যে হোটেলে উঠেছি, আমাকে কারেন্সি চেঞ্জ করতে হবে, মানে ডলার চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পরে আমি অন্যান্য যে ফর্ম্যালিটিস আছে সেগুলো সেরে আমি রুমে যাব, অ্যাকচুয়ালি এরকমটাই প্ল্যান। তো এখানে ইমিগ্রেশনে বেশ মানে যাওয়ার পথে বেশ খানিকটা লাইনে দাঁড়িয়ে তারপর যেতে হয়েছে। আর ওদের লাগেজের জন্য খুব একটা ওয়েট করতে হয় না, সাথে সাথে লাগেজ চলে এসেছিল, বাট ইমিগ্রেশন ক্রসের সময় একটু সময় লেগেছিল। তো এই তো তারপরেই সরাসরি হোটেলে চলে আসলাম। তো হোটেলের রুমটা আমার এরকম ছিল, রুমটা এলোমেলো হওয়ার আগে আপনাদের সাথে শেয়ার করে ফেলছি, কারণ কিছুক্ষণ পরে লাগেজ সব ওপেন করা সব কিছু দেখা যাবে যে মেসি হয়ে যাবে মোটামুটি। আসলে যদিও আমার এবারে ট্রাভেলে আমার সাথে আমার বাচ্চারা ছিল না, আমি আর আমার হাজব্যান্ডই ছিলাম। ভিসার কিছু জটিলতার কারণে আমি আমার বাচ্চাদেরকে সাথে নিয়ে আসতে পারিনি। তো রুম থেকে কিছুটা ফ্রেশ হয়ে লাগেজ রেখে, যেহেতু সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে, তা আমরা ভাবলাম যে আমাদের যে রোডটা ছিল ওখানে আমরা ফাইন্ড করলাম যে একটা অ্যারাবিয়ান হালাল রেস্টুরেন্ট আছে, তো সেখানে গিয়েছিলাম। সেখানে খাবারগুলো বেশ মজার ছিল। আমার যেহেতু মানে খাওয়া দাওয়ায় কিছুটা রেস্ট্রিকশন আছে, গ্যাস্ট্রিকের প্রবলেম, তো দ্যাটস ওয়াই আমি এগুলো লেস স্পাইসি এ ধরনের খাবারই খাচ্ছিলাম, যেহেতু এখন আমি ডক্টর দেখাইনি, আমার হাজব্যান্ডও দেখাননি, তার অ্যালার্জির প্রবলেম। তো দ্যাটস ওয়াই ঝাল মশলা কম ছাড়া যে খাবারগুলো, এবং বলেও দিয়েছিলাম যে লেস স্পাইস হবে খাবার দাবার, তো ওগুলোই খাচ্ছিলাম। আর আমার তো ইদানিং গ্যাস্ট্রিকের প্রবলেমের কারণে কোনো কিছু খেতেও ভয় করে যে প্রবলেম কি বেশি হয়ে যায় কিনা, এরকম আর কি। আমি মেন্টালি একটু খুঁতখুঁতে স্বভাবেরও, যে কারণেও আমার প্রবলেমগুলো ডক্টর বলেন আর কি, যে মানে অল্পটা হয়তো বা আরও বেশি আকারে, মেন্টালির কারণে আমি আপসেটের কারণে দেখা যায় যে আরও বেশি সিভিয়ার আকার ধারণ করে। তো যাই হোক, খাবারটা বেশ এনজয় করে খেয়েছিলাম। এখানে আমি মাটন স্যুপ অর্ডার করেছিল আমার হাজব্যান্ড। তো লাকিলি মাটন স্যুপটা খুবই মজার ছিল, একেবারেই কম মশলার এবং খুবই সুস্বাদু ছিল আর কি খাবারটা। তো এই তো তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে নিই, আমাদের খাওয়া দাওয়া সেরে নিয়ে আজকে দিনের মতো বিদায়, রুমে গিয়ে সরাসরি ঘুমিয়ে যাব। কারণ সারাদিনে আসলে ফ্লাইটের ডিউরেশন কম হলেও জার্নির ধকলটা মোটামুটি একরকমই যায়, কারণ সারাদিন লেগেই যায়। সকালবেলা রওনা হতে হয় আগে, তারপরে মানে 2 ঘন্টা আগে চেক ইন করতে হয়, তারপরে এয়ারপোর্টে কিছু ফর্মালিটিস থাকে সেগুলো সারতে হয়, ফ্লাইং টাইম থাকে, তারপরে আবার নেমে ইমিগ্রেশন থাকে, মানে সব জায়গার প্রসিডিউর একই, হয়তো বা ফ্লাইং ডিউরেশনটা একটু কম হয়, এই যে আর কি। এই তো এরপর আমার হাজব্যান্ড একটা ফিশ গ্রিল অর্ডার করেছিলেন, তো ফিশ গ্রিলটাই আমরা রাতে খাই। তো আমি অর্ডার করেছিলাম একটা
এটাকে কি বলবো, মানে কম মশলায় চিকেনের একটা কাবাব অর্ডার করেছিলাম, সেটার সাথে একটু রাইস ছিল। যেহেতু আমার প্রবলেম, সেজন্য আমি চাইলেও সব কিছু খেতেও পারি না, একটা ভয় থাকে মনের মধ্যে যে খেলেই মনে হয় প্রবলেম হবে। তো ওটার বেসিসে আসলে মানে খাবার দাবার অর্ডার করে খেয়েছিলাম। তবে খাবারগুলো খুবই ফ্রেশ এবং মজার ছিল আর কি মোটামুটি। তবে খাবারের কোয়ান্টিটি আমাদের দুজনের জন্য খুবই বেশি হয়ে গিয়েছিল। পরে দেখা গিয়েছে যে কিছুটা খাবার একটু ওয়েস্টেজ হয়েছে আর কি। তো এরপরে আমার হাজব্যান্ডকে বলেছি যে পরে অর্ডার করলে আমরা দুজনে একটা অর্ডার করব, তাহলে পরিমাণে ঠিক থাকবে। আসলে প্রথম দিন গিয়ে আমরা পোর্শনটা বুঝে উঠতে পারিনি। আর অ্যারাবিয়ানদের খাবারে আসলে মানে খাবারের পোর্শনটা অনেক বেশি থাকে। লাইক আমরা যে খাবার অর্ডার করেছিলাম এটা মানে ভালো মতোই 3-4 জন খেয়ে ফেলা যেত, আমাদের দুজনের জন্য অনেকটাই বেশি হয়ে গিয়েছিল। আর খাই দাই যাই করি না কেন, কালকে মানে আগামীকাল, আজকে যে দিনটা প্রথম দিন, তার পরের দিনে আমাদের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল। খুবই টেনশানে ছিলাম যে ডক্টর রিপোর্ট কী হয়, কি বলেন, সব কিছু মিলিয়ে একটা ইন্টারনালি একটা টেনশন কাজ করছিল যে এত দূরে এসেছি একা একা দুজন ট্রিটমেন্ট করতে, আমাদের কোনো প্রবলেম, বড় কোনো সমস্যা হয় কি না, সেটা তো একটা মনের মধ্যে চিন্তা আসলে থেকেই যায়। তো খাওয়া দাওয়া করেই রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে সেই দিন যেদিন আমরা ডক্টরের কাছে যাই, মানে পরের দিন ডক্টরের কাছে যাচ্ছিলাম। আমি তো ভয়ে একেবারেই শেষ, যে কী যে বলবে আল্লাহ পাক জানেন, একটা মানে খুবই ভয়ের মধ্যে ছিলাম। তো আমার হাজব্যান্ড আমাকে বারবারই বোঝাচ্ছিলেন যে কিছুই হবে না, দেখো ইনশাআল্লাহ এভরিথিং উইল বি ফাইন, ডোন্ট ওয়ারি, টেনশন করো না, তেমন কিছুই হবে না। তো প্রথমেই আমার হাজব্যান্ডের 2 রকম ডক্টর ছিলেন। ওনার অ্যালার্জি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, ওনার কাছে আমরা আগে যাই। ওনাকে দেখানোর পরে, আমারটা ছিল ইভিনিং টাইমে, অ্যান্ড ওটা দেখানোর পরে আমার হাজব্যান্ডের ইন্টারনালি মানে ইউরিন রিলেটেড কিছু প্রবলেম ছিল ওনার ইন্টারনালি। তো সেগুলোর জন্য আমরা একজন স্পেশালিস্টের কাছে যাই, যিনি কিডনি স্পেশালিস্ট। তো ওনার কাছে যাওয়ার পরে, ইউরোলজি স্পেশালিস্ট আর কি। তো ওনাকে দেখানোর পরে আমার হাজব্যান্ডের অলরেডি অ্যালার্জি ডক্টর বেশ কিছু টেস্ট দিয়ে দিয়েছেন, সেগুলো আমরা করাই। তো করানোর পরে আমরা আসলে মানে আমার ডক্টরের কাছে যাব আর কি, কারণ আমার ডক্টরটা ছিল প্রায় 3টার দিকে। তো দ্যাটস ওয়াই ওনারা আগের কোনো সুযোগ নেই যে বসে থাকলে, ওনাদের শিডিউল অনুযায়ী ডক্টর আসেন এবং ওইভাবেই দেখানো হয়। খুবই সুন্দর সিস্টেম। চাইলে আগে আমাদের দেশের মধ্যে আগে করানোরও কোনো ব্যবস্থা নাই, এবং অ্যাট দ্য সেম টাইমে আপনার গিয়ে হ্যাসেল হওয়ার মতো কোনো পরিস্থিতি থাকবে না যে অনেকক্ষণ বসে থাকতে হয় ডক্টর অ্যাপয়েন্টমেন্টের জন্য, তাও না। জাস্ট টাইম মেনটেন করলে খুবই ভালো সিস্টেম, এবং ওনাদের কি বলবো যে ম্যানেজমেন্ট সিস্টেম খুবই ভালো। তো এই তো আমরা হসপিটালে চলে আসি। আর আমি আমার হাজব্যান্ডের যে অপারেশন করিয়েছিলাম যে হসপিটালে, তো ওইখানের চেয়ে আমরা এবার যে হসপিটালে দেখেছি সেটার এক্সপেন্স এর হসপিটালের তুলনায় এখানকার হসপিটালের, মানে এবার যে হসপিটালে এসেছি সেটার এক্সপেন্স একটু কম, কিন্তু ট্রিটমেন্টের মান দুটারই সেম আর কি, আমি এটাই বলবো। তো আমার ডক্টর ছিল আর কি ইভিনিং টাইমে, আমার হাজব্যান্ডেরটা ছিল সকালের দিকে, এই জন্য ওর দিয়ে তারপরে আর কি মানে আমি চলে আসি এখানে। তো ভাবলাম যে আমার যেহেতু খাওয়া যাবে না, আমাকে ডক্টর অ্যান্ডোস্কোপি দিয়েছেন, আমার অ্যান্ডোস্কোপি করাতে হবে। তো এই ফাঁকে আমার হাজব্যান্ড বিল এবং অন্যান্য পেপারসের কাজগুলো সারছিল, আমি ওনার জন্য একটু কফি আর স্ন্যাক্স কিনতে গিয়েছিলাম, কারণ ওনার তো সব টেস্ট শেষ, উনি আর কতক্ষণ না খেয়ে থাকবেন, আর আমাকে তো আসলে খালি পেটেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আমার টেস্টটা না হয়। আর এদিকে মনের মধ্যে তো কি প্রচণ্ড টেনশন ছিল, কি আর বলবো। তো আল্লাহ কঠিন দিন হলেও পার করেই দেন কোনো না কোনোভাবে, দিন তো কারোর জন্য আটকায় থাকে না। টেনশন হলেও আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, যে আল্লাহ আমার রিপোর্টটা ভালো এসেছে। আমাকে যদিও অ্যানেস্থেশিয়া করে বা অজ্ঞান করে তারপরে অ্যান্ডোস্কোপি করানো হয়েছে, তো আমি লাখো কোটি শুকরিয়া আল্লাহর কাছে যে আমার রিপোর্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই তো তারপরে আমার হাজব্যান্ডের রিপোর্টগুলো আমরা আবার আরেকদিন দেখাতে আসবো। তো এরপরেই আমাকে ওটিতে নিয়ে যায়, আসলে ওটিতে নিয়ে যেয়ে আমাকে মানে ইঞ্জেকশন দিয়ে হাতে অজ্ঞান করে ফেলে আর কি, লাইক হচ্ছে ঘুমের মেডিসিন দেয়। আমি ঘুমিয়ে যাই, আর আমার গলায়, আমি যখন জেগেছিলাম সে অবস্থায় আমার গলায় স্প্রে করে নিয়েছিল যাতে গলাটা নাম হয়ে যায় আর কি। তো সারাদিন যেহেতু খাওয়া দাওয়া করিনি,
সব টেস্ট সেরে রিপোর্ট দেখে ডক্টর কথা বলে সব তো বললেনই, আলহামদুলিল্লাহ ভালো আছে, কোনো সমস্যা নেই, কিছু মেডিসিন দিয়েছেন। তো যেহেতু ওই ওটি থেকে বের হওয়ার পর আমাকে একটু স্ন্যাক্স দিয়েছিল, সেটুকু খেয়েছি, যেহেতু হোল ডে না খাওয়া, আগের দিন রাতে খেয়েছি, পরের দিন সন্ধ্যা পর্যন্ত অলমোস্ট না খাওয়া। তো পরে মানে আমাদের কনভিনিয়েন্ট যে রেস্টুরেন্টটা হোটেলের কাছাকাছি, ওখানেই এসেছিলাম আবার, এসে ওখানে অর্ডার করে ওখানেই খাওয়া দাওয়া করি আমরা। তাহলে আমরা অর্ডার করেছিলাম ল্যাম্ব চপ আর নান, তারপর হামাস, এই ধরনের খাবার, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলোই। আজকে গতকালের তুলনায় একটু কম অর্ডার করেছি, কারণ গতকালকে খুবই খারাপ লেগেছে আমার কাছে। ফুড ওয়েস্ট জিনিসটা একেবারেই পছন্দ হয় না, মনে হয় কত মানুষ খেতে পায় না, অথচ আমরা ফুডগুলোকে ওয়েস্ট করছি। তো আমার হাজব্যান্ড বলছে আজকে তো টেনশন নেই, আজকে খাও, আর ডক্টর তো তোমাকে সব কিছুই খেতে বলেছে, যেটাতে তোমার শুধু প্রবলেম হয় না, এরকম। এই তো খাওয়া দাওয়া করে, যেহেতু সারাদিন খাওয়া দাওয়া করিনি, খুব টায়ার্ডও ছিলাম, করে রুমে গিয়ে ঘুমিয়ে যাব। অ্যান্ড যাওয়ার পথে আসলে সেলুন পড়েছিল, তো আমার হেয়ার কাটার চুল কালার করার কথা ছিল। তো আমার হাজব্যান্ড বলছিলেন যে যেহেতু এখানে এসেছি আর চোখে পড়েই গেল, তো সারাদিন তো অনেক টেনশন করলে, এবার একটু রিল্যাক্স করো, তো চলো একসাথে সেলুনে গিয়ে দুজনেই হেয়ার ট্রিটমেন্ট প্লাস হচ্ছে হেয়ার কাট যা যা আছে করিয়ে নিই। আর আমাদের হাতে আসলে খুব বেশি সময়ও ছিল না, যেহেতু আমরা বাচ্চাদেরকে রেখে গিয়েছিলাম ট্রিটমেন্টের পারপাসে। আপনারা হয়তো আমার হাতে একটা ব্যান্ডেড দেখতে পাচ্ছেন, ওটা আসলে আমাকে যে অ্যানেস্থেশিয়া করেছিল বা ঘুমের যে মেডিসিনটা দিয়েছিল, ওই জন্য ক্যানোলা করতে হয়েছিল, সেই পারপাসেই এটা। তো এই তো তারপরে দুজনে খাওয়া দাওয়া করি, তারপরে যাওয়ার পথে যে সেলুনটা পরে ওখানে গিয়ে চুলের কালার এগুলো সব শেষ করি, করে হেয়ার ট্রিটমেন্ট শেষ করি, করে পরে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। এটাই ছিল আমাদের থাইল্যান্ডের যাওয়ার প্রথম এবং দ্বিতীয় দিন। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ব্লগটি ভালো লাগবে। ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।